নীরব হাসলো খানিক, এছাড়া তার উপায় নেই। ছেলেরা সব নীরবকে নিয়ে চলে যায়। ওরা সবাই চলে গেলে দিব্য ও দীপাও চলে যায়। ওরা ভাই বোন সনাতন ধর্মের, এখানকার স্থানীয়। সামিয়া, বিথি, নওরিনার কথা পাশাপাশি বাড়িতেই সাবলেট থাকে। সামিয়া হাঁটতে হাঁটতে কথাকে উদ্দেশ্য করে বলে, প্রথু, নীরব ভাইয়া লোকটা ভালোই, একটু মেজাজি আর গম্ভীর, বাট আ জেন্টলম্যান। হি রিয়েলি রেসপেক্ট ওম্যান। কোনো মেয়ের দিকেই সরাসরি তাকায়নি, এমনকি কথার দিকেও না। গুন্ডা, তবে এলেম আছে বলতে হবে। বিথিও সাই জানালো, আই অ্যাগ্রি। দেখ, আমি তো কতবার ওনার এদিকে এগিয়ে গিয়েছি জাস্ট ফর ফান, বাট সে কড়া হুমকি দেয় যেন তাকে খেয়েই ফেলবো। আজকাল এমন ছেলে খুবই রেয়ার, আর এখনকার সোকল বয়ফ্রেন্ড তো শুধু চিপাচাপা খোঁজে। তা নওরিন, তোর মতামত কি? নওরিন চশমা ঠেলে বলে, আমি কি বলবো, সব তো তোরাই বলে দিলি। বাট হি ইজ হাই টেম্পার। কথা, ই শুড বি কেয়ারফুল। কথা মুচকি হাসলো প্রতি উত্তরে। মনটা ভালো হয়ে গেল নীরবের প্রশংসা শুনে। অন্ধকারে ঘেরা রজনী, কোথাও কোনো আলোর ছিটেফোঁটা নেই। অম্বরে না শশী দেখা যায়, না তারকারাজি। পুরোই অন্ধকার, যেন ঘোর অমানিসা। গুমট পরিবেশ, ধরণী কৃত্রিম আলোয় আলোকিত। নীরব তিনতলা বিশিষ্ট বাড়ির ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে রাতের শহর দেখতে ব্যস্ত। না, রাতের শহর অতটাও খারাপ নয়, বেশ ভালো লাগছে দেখতে। আকাশ, রেজা আর ফরহাদ এই তিনতলা বাড়ির চিলেকোঠার ঘরে সাবলেটে থাকে। ঘরটা ছোট নয়, আবার বড়ও নয়, ঠিকঠাক। তিনজন ভালোভাবেই থাকতে পারে। নীরবের ভাবনার মাঝেই ফরহাদ ছেলেটা তার পাশে দাঁড়িয়ে বলে, নীরব ভাই, আপনি সিগারেট খান? কথা তো এটা সহ্য করতে পারে না, আর তাছাড়া সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নীরব সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে বলে, চোর নিজে বলতেছে মামা চুরি করা ঘোর অপরাধ। হ্যাঁ, ভালো। ফরহাদ মাথা চুলকে বলে, একটু আর একটু টানলে ক্ষতি নেই। দেবো একটা? এত করে যখন বলছেন, না করে কিভাবে? নীরব একটা ফরহাদকে দিল নিজের সিগারেটের শলাকার আগুন থেকে আগুন ধরিয়ে। ফরহাদ মনের আনন্দে টান দিয়ে নাকমুখ দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। নীরবের সেদিকে মনোযোগ নেই। সে ফোন বের করলো, মাকে একটা কল করা যাক। চিন্তায় আছে বোধহয়। ফোনে মায়ের সাথে কথা হলো কিছুক্ষণ, কেটে দিয়ে ফোন পকেটে ভরতে নিলেই আর একটা ফোন আসে, কথার ফোন। নীরব রিসিভ করে হ্যালো বলতেই কথা ক্রন্দনরত গলায় বলে উঠল, মিস্টার নীরব? নীরব চিরচেনা গম্ভীর গলায় বলল, কি হয়েছে? কথা নাক টেনে বলল, ওই ডক্টর সাজু ফোন করেছিল। কেন? উনি আমাদের কথা মতো বাড়িতে গিয়ে মানা করে, কিন্তু ওনার পরিবার ওনার কথার গুরুত্ব দিচ্ছে না। বলছে কাল আমাদের বাড়িতে যাবে। এখন কি হবে? নীরবের কপালে ভাঁজ পড়ে। ওই লোকটা হয়তো বলেই নাই, মিথ্যা বলছে হয়তো। না, সত্যি বলছে। এখন কি হবে? কিছু হবে না, আমি দেখতেছি। ওনার নাম্বারটা পাঠিয়ে দেন। বলেই কল কাট করে। ফরহাদ বলল, ভাই, এনি প্রবলেম? ততক্ষণে আকাশ, রেজাও হাজির। নীরব সব খুলে বলতেই আকাশ বলে, ভাই, একটা কথা বলি, আপনারা দুজন আগে বিয়েটা করে নেন। বিয়ে হয়ে গেলে পরে সব সামলানো যাবে। কথার বাপের হাত অনেক বড়, কথার বাপের হাত অনেক বড়। যদি কোনো অ্যাকশন নেয় তখন এভাবে না বলে বিয়ে করে নিলে হয়তো কষ্ট পাবে, 2-1 মাস বা বছর রেগে থাকবে, পরে বুকে টেনে নেবে বাবা মায়ের মতো। কিন্তু ভালোবাসার মানুষ হারিয়ে গেলে পাওয়া যাবে না। ফরহাদ, রেজা তাতে সাই জানায়। নীরব অস্বীকার করে, এইভাবে পরিবার ছাড়া বিয়ে হয়? আর তাছাড়া লুকিয়ে জড়িয়ে কাজ করা আমার ধাতে নাই। রেজা বলে, ভাই, বিয়েটা করেন, তবে আগেই কাউকে বলবেন না। দুই পরিবারের সাথে কথা বলে যদি সব মেনে নেয় তাহলে তো হইলই, আর না মানলে এইটা সেফটি ট্যাঙ্ক। তবে কথার বাবার না মানার চান্স 90%। এখন সিদ্ধান্ত আপনার। নীরব একটু ভাবনায় পড়ে যায়। ফরহাদ বলে, দাঁড়ান, কথাকে ফোন করে লাইভে দিই, দুজন একসাথে সিদ্ধান্ত নিন। বলেই কথাকে কল দিল। কথার সাথে সাথেই রিসিভ করে। আকাশ একই কথাকে বললে কথা একটু ঘাবড়ে যায়। এভাবে না জানিয়ে বিয়ে? পরিবার ছাড়া যদি কোনো প্রবলেম হয়? ফরহাদ হেসে বলে, তার মানে তোর মতামত আছে? নীরব ভাই, আপনিও রাজি হয়ে যান। নীরব কিছু বলে না, গম্ভীর হয়ে চিন্তায় ডুবে সে।
কি করবে? জীবনের এত বড় সিদ্ধান্ত পরিবারকে না জানিয়ে নেওয়া কি উচিত হবে? মা আব্বা কষ্ট পাবে, ঝর্ণা শান্ত অভিমান করে থাকবে। আবার এদিকে কথা, যদি কথাকে হারিয়ে ফেলে ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কথাকে বলে, কথা আপনি কি বললেন? কথা ফোনের ওপাশ থেকে বলে, আমি কি বলবো? আমি আপনাকে ভালোবাসি সেই শুরু থেকেই। আপনার পিছনে পড়েছিলাম। এখন সিদ্ধান্ত আপনার। আপনি ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। পরে আবার এই কথাকে নিজের জীবনে জড়িয়ে আফসোস না করেন। আপনার পরিবার আমাকে মেনে নেবে? নীরব কথার সব কথাই মনোযোগ দিয়ে শোনে। কথা আমি জেনে শুনে এই পথে পা বাড়িয়েছি। আমার আফসোস হবে না, তবে আপনার হতে পারে হয়তো। আপনার বাবা মনে হয় না আমাকে কখনো মেনে নেবে, আর নেয়ার কথাও না। সব বাবাই মেয়ের ভালোই চায়। আর আমার পরিবারের প্রসঙ্গে আসলে আমি বলবো যে সেটা আমার উপর ভরসা করতে পারেন। প্রথমে হয়তো একটু নারাজ হবে, ধীরে ধীরে আপনাকে মেয়ের থেকেও বেশি আদর করবে। আমার মা সহজ সরল, ববু একটু পুরনো মন মানসিকতার, তবে আমায় খুব স্নেহ করে। আর আব্বা, সে এক মেয়েকে দূরে সরিয়ে আর এক মেয়ের অপেক্ষায় আছে। কথা কান্নার মাঝেও হেসে বলল, আমি শুধু আপনাকে চাই। আপনি পাশে থাকলে আমি সমস্ত পথ পাড়ি দিতে পারবো। মাঝপথে হাত ছেড়ে দিবেন না তো? মৃত্যু অবধি নয়। আর এই নীরব তালুকদার কথার খেলাপ করে না। কথা হাসলো। রেজা বলল, তাহলে মিয়া বিবি রাজি, তো জলদি ডাকো কাজী। ফরহাদ তার মাথায় চাটি মেরে বলল, শালা এই রাতে তুই কাজই খুঁজবি? সব কাল সকালে হবে। নীরব ভাই, শেষ ব্যাচেলার ঘুম দিন জমিয়ে। কাল থেকে আরামের ঘুম হারামের জন্য আপনার লাইফে কথা মির্জা এন্ট্রি নিবে। নীরব হাসলো না, গম্ভীর মুখে ঘরে চলে এলো। কি হবে আগামীকাল? তাদের জীবনের কতটা পরিবর্তন হতে চলেছে? কোনো ঝড়ঝাপটা অপেক্ষায় আছে? আল্লাহ সহায় হও, সঠিক পথ দেখাও। অন্ধকার রুমে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে মৈত্রী। কারেন্ট চলে যায়নি, এমনি অন্ধকার করে রেখেছে ঘরটা। লাইটের আলো কেমন যেন চোখে লাগছে, সহ্য হচ্ছে না। তাই এই পন্থা। বিকেলের কথাগুলো কানে বাজছে যেন। মহিলাটা কি সব বলল তাকে? আচ্ছা, সত্যিই কি তার ছায়া অশুভ? ঝর্ণা ভাবে প্রেগনেন্ট, কই তার মা তো কখনো বলে না ঝর্ণার সামনে না যেতে। না, সে কি ভাবছে? কি সব কুসংস্কারযুক্ত ভাবনা মানুষের। এরা ক্ষতিকর ভাইরাসের মতো, মানুষের সুস্থ জীবনকে অসুস্থ বানিয়ে দেয় এসব ভাবনা দ্বারা। এরই মধ্যে শতক রুমে ঢোকে। অন্ধকার রুমে সুইচ বোর্ড হাতড়ে লাইট জ্বালায়। মৈত্রী চোখ কুঁচকে নেয়। শতক লাইট অফ দেখে ভেবেছিল মৈত্রী হয়তো ঘুমিয়ে। তুই লাইট অফ করে অন্ধকারে বসেছিলি? আসলে লাইটের আলো চোখে লাগছিল। শতক ভ্রুকুচকে শান্ত ভঙ্গিতে মৈত্রীকে পর্যবেক্ষণ করে। ইদানিং মৈত্রীর শাড়ি পরে বেশিরভাগ, আজও ব্যতিক্রম নয়। তুই যদি বিকেলের ওই ঘটনা কেন্দ্র করে মন খারাপ করে বসে থাকিস তো আই সোয়ার এক থাপ্পড়ে ঘর থেকে বের করে দেবো, বলে দিলাম। মৈত্রী পা তুলে বসে বলে, তুমি আমায় মারলে এও বিশ্বাস করতে হবে? শতক চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, অবশ্যই মারবো। তুইও তো থাপ্পড় মেরেছিলি প্রথম রাতে। ওটা তো মিস্টেক ছিল, ওটা কোনো মার হলো নাকি? ওটাকে মার বলে না। আচ্ছা ওটা বাদ, এছাড়াও তো মারিস। হাত ছুঁড়ে, বালিশ ছুঁড়ে, আবার রাক্ষসীর মতো কামড়ে লাল করে দিস। মৈত্রী দাঁত বের করে হাসলো। শতক হামি তুলতে তুলতে পুনরায় গিয়ে লাইট অফ করে বলে, মারবো তো অবশ্যই, তবে একটু ইউনিক ভাবে। তোকে তো আদরে আদরে মারবো। বলেই মৈত্রীকে বিছানায় ফেলে। মৈত্রী চোখ রাঙিয়ে বলল, অসভ্য মাস্টার। শতক হেসে তার উপরে উঠে ভর ছেড়ে গালে গাল ঘষে বলল, আজ অসভ্যতামের পুরো গ্রামার শেখাবো তোকে। মৈত্রী মুখ কুঁচকে নেয়, গালটা জ্বলে গেল মনে হচ্ছে। শতক গালে ঠোঁট ডাবিয়ে চুমু খেলো। ধীরে ধীরে অধর জোড়া মিলে যায়। অনুভূতির জোয়ারে ভাসতে থাকে দুজনেই। মৈত্রীর হস্তদ্বয় শতকের কপাল জোর আঁকড়ে ধরে। শতকের হাত তার গলা ছড়িয়ে কাঁধের আঁচল সরায়। দুজনের এই ভালোবাসাময় একান্ত মুহূর্তে হঠাৎ বিঘ্ন ঘটে। কেউ ডাকছে আর দরজায় কড়া নাড়ছে। মৃদু কান্নার আওয়াজও ভেসে আসছে। শতক উঠে যায়। মৈত্রী জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে নিজেকে সামলিয়ে ওঠে। শতক মৈত্রীকে ইশারা করে দরজা খুলে দেয়। দরজার একটু দূরেই দাঁড়িয়ে হাবিবুর রহমান ও মতিউর রহমান এবং তার কোলে ক্রন্দনরত আরু। শতক বলে, বড়ব্বা, কি হয়েছে?
আরও কাঁদছে কেন? সব ঠিক আছে? মৈত্রী ততক্ষণে দরজায় এসে আরুকে কোলে নেয়। মতিউর রহমান বলে, আর বলে না আব্বা, ছোট আম্মা সন্ধ্যায় ঘুমাই গেছিল, একটু আগে উঠে আপু আপু বলে কান্না শুরু করে দিছে। কান্না থামাচ্ছেই না, ওর মা বড় আব্বা কেউ থামাতে পারলো না, বারবার বলতেছে আপুর কাছে যাব। তাই মৈত্রী বোনের গালে চুমু দিয়ে চোখ মুছে নিল। আরু তার কান্না থামিয়ে বোনকে জড়িয়ে ফোপাচ্ছে। শতক বলল, বাজে স্বপ্ন দেখেছে হয়তো, দেখ শান্ত হচ্ছে। আরু আজ আমাদের সাথেই থাক, তুমি ঘুমাও গিয়ে, টেনশন করো না। মতিউর রহমান ও হাবিবুর রহমান চলে যায়। মৈত্রী বোনকে ওয়াশরুমে নিয়ে গিয়ে চোখে মুখে পানি দেয়। এরপর বেরিয়ে এলে শতক আরুকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলে, আরু সোনার কি হয়েছিল? আরু শতকের গলা জড়িয়ে বলে, ছুটি ছুটি পোকা ফুল হাত খেয়ে ফেলেছিল, আপু কাঁদছিল। শতক মৈত্রীর দিকে তাকায়। মৈত্রী হেসে বলে, গাছে এক ধরনের পোকা দল বেঁধে থাকে না, গাছে এক ধরনের পোকা দল বেঁধে থাকে না, ছোট ছোট খয়েরি কালার, ওদের দলে একটু টোকা দিলেই সব চলে যায়। আমরা ছুটি ছুটি বলি। ওদের স্কুল ছুটি হয়ে গেছে বলে আরও ওগুলো দেখে ভয় পায়। আমি ওর সামনে ছুটি দিয়েছিলাম কয়েকবার, ভয়ে হয়তো সেটাই স্বপ্ন দেখেছে। শতক আরুর গাল টিপে বলল, ওরা তো এই ছোট ছোট, আর আমরা কত বড়, ওদের ওইটুকু পেটে আমরা আটবো? আরু মাথা নাড়ে, আটবে না। তাহলে ভয় কিসের? কোনো ভয় নেই, চল ঘুমিয়ে পড়ি। বলেই মৈত্রী আরুকে নিয়ে একপাশে শুইয়ে দিল। আরু মৈত্রীর দিকে পিঠ করে তার একটি হাত বুকে নিয়ে শুয়ে পড়ল। মৈত্রী কাঁথা টেনে নিল। শতক বলল, আরু লাইট জ্বালিয়ে রাখবো নাকি বন্ধ করব? মৈত্রী বলল, বন্ধ করে দাও, লাইটের আলোতে ঘুম ধরে না। আর আরও আমরা আছি তো। আরু মাথা নাড়ে। শতক লাইট অফ করে এসে মৈত্রীর পিঠের দিকে মুখ করে শুয়ে পড়ল। একটু পরে পেছন থেকে মৈত্রীকে জড়িয়ে নেয়। উন্মুক্ত পেটে হাত চলমান। মৈত্রী ঘাড় ঘোরালে শতক গালে চুমু দেয়। মৈত্রী ফিসফিস করে বলে, ছাড়ো তো। শতক ছাড়ে না, পিঠে দন্ত বসিয়ে হাতটা একটু গভীরে নেয়। মৈত্রীর হাত আরুর ছোট হাতে বাঁধা পড়ায় শতককে থামাতে পারছে না। আরুর ঘুম না আবার ভেঙে যায়। প্রিয়জনের টানে ঘরে ফেরার অনুভূতি এক অন্যরকম আনন্দময় ভালো লাগার রেশ। প্রিয়জনের টানেই দুই ঈদে, পুজো বা যে কোনো উৎসবে মানুষ শত চেষ্টা করে হলেও প্রিয়জনের ক্ষণিকের সান্নিধ্য পাওয়ার জন্য ছুটে আসে শত শত মাইল পেরিয়ে। শত কষ্ট ভিড় ভাড় ঠেলে তারা প্রিয়জনের অধর কোণে খুশির রেস দেখতে আসে। যারা প্রিয়জনের থেকে দূরে অবস্থান করে চাকরি পড়াশোনা যে কোনো সূত্রেই হোক, তারা বোঝে আপন মানুষ থাকা সত্ত্বেও দূরে অচেনা শহরে একা বসবাস করার অনুভূতি। আয়াতুল রহমান বাড়ি ফিরেছে, তার চিরচেনা মাতৃভূমি, তার নিজের গ্রাম, নিজের মানুষ, চিরচেনা আবাসস্থল। মাতৃভূমি থেকে দূরবর্তী কোনো স্থানে গেলেই আমরা বুঝি মাতৃভূমির টান। বুঝতে পারি আমার মাতৃভূমি যেমনই হোক না কেন আমাকে কতটা স্বস্তি ও শান্তি দেয়। তাই মাইকেল মধুসূদন দত্ত বিদেশ ভূষায় গিয়ে তার নীর কপোতাক্ষ নদকে সদা স্মরণ করে বিষাদের সিন্ধুতে ডুবেছে। তার চক্ষের তৃষ্ণা যে শুধু কপোতাক্ষ নদের কলকল ধ্বনিতেই মিটে। বহু দেশ দেখিয়াছি, বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার চলে? দুগ্ধ স্রোত রূপী তুমি মাতৃভূমির স্তনে। মনে মনে বিড়বিড়িয়ে আয়াত সামনে তাকায়। তার বাবা রেগে আছে তার উপর, অথচ ঝগড়া করছে মায়ের সাথে। আর বোন হোমা বসে বসে তা দেখছে মনোযোগ সহকারে, যেন কোনো সিনেমার সিন চলছে। আর প্রিয়তমা স্ত্রী টেবিলে শরবত দিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। জ্যোতির অধর কোণে মিষ্টি হাসির রেশ, যা আয়াতের নজর এড়ায়নি। আব্বা কি বাচ্চামো শুরু করলে? হাবিবুর রহমান ছেলের দিকে তাকিয়ে বুকে দুহাত গুজে বললেন, আমি তো বাচ্চামই করি, তার প্রাণের মা জননী, আর আমি তো বড় হয়ে গেছি। আব্বা? হাবিবুর রহমান গাল ফুলিয়ে বলল, কি আব্বা, মায়ের জন্য শাড়ি, কসমেটিক্স, জুতা, বিনা মৌসুমের কাঁচা আম, পান তো আরো কত কি, আর আমার জন্য কি এনেছিস? একটা লুঙ্গি আনলেও তো হতো। আয়েশা রহমান স্বামীর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমার ছেলে আমার জন্য ভালোবেসে জিনিস এনেছে, আর আপনি হিংসে করছেন হুমার আব্বা?
তোমরাই তো ছেলে। আমি তো ঘোড়ার ঘাস কাটছিলাম। বিড়বিড় করে বললেন। আয়েশা শুনতে পেল না। মিনমিন করে কি বলছেন? নিশ্চয়ই আমাকে গালি দিচ্ছেন। গালি দিলেই বা কি করবে তুমি? সিরিয়াস হয়ে বলল হাবিব। আয়েশা আমতা আমতা করে বলল, বড় ভাইকে বলে দেব। হাবিবুর রহমান মতিউর রহমানের কথা উঠতেই সোফায় বসে অসহায় গলায় বলল, তর্কে না পারলে বড় ভাইকে বলে দেব। আয়াত ও হুমা হেসে উঠল শব্দ করে। আয়েশা হাবিবুর রহমানকে চোখ রাঙালো। হাবিবুর রহমান ছেলে মেয়েকে, তারপর শরবতের গ্লাস নিয়ে পুরো সাবার করে জ্যোতিকে উদ্দেশ্য করে বলল, জ্যোতি তুমি বলো, এই হতচ্ছাড়াটা কি ঠিক করেছে? জ্যোতি হেসে বলল, না বাবা একদম ঠিক করেনি। হুমা বলল, ভাবি তা কিভাবে? জুতা কসমেটিক্স আমি আনতে বলেছিলাম। মা ভাইকে ফোন করে কাঁচা আম, পান্তুয়া আর কাঁচা বাদাম আনতে বলেছিল। ভাই তাই এনেছে। বাবা ফোন করলে বাবার জন্য আনতো। হাবিবুর রহমান মুখ ফুলিয়ে বলল, ভালোবাসলে ফোন করে বলতে হয় না, মন থেকেই আনতে হয়। আয়াত বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে বলল, ভালোবাসে বলেই তো ছুটি হতেই ছুটে এসেছি, আর স্বয়ং তোমার ছেলে এসেছে, আর কি লাগবে? মতিউর রহমান হেসে উঠল। আহা কি ভালোবাসা। সবাই দরজার দিকে চাইল। মৈত্রী হাসি মুখে দাঁড়িয়ে, ছোট আরু তার পাশে। আরু দৌড়ে এসে আয়াতের কোলে বসে গলা জড়িয়ে বলে, আই মিস ইউ। আয়াত তার গালে চুমু দিয়ে বলল, আই মিস ইউ মানে কি বলো তো? আরু দাঁত দেখিয়ে হেসে বলল, আমার তোমাকে মনে পড়ে। বাবা কে শিখিয়েছে? সে তো মা। আয়াত আরুকে কোলে রেখেই ব্যাগ থেকে বেশ কয়েকটি চকোলেট চিপস ললিপপের পলি বের করে আরুকে দিল। আরুর খুশি দেখে কে? সব আমার। আয়াত মাথা নাড়ে। আরু তার গালে চুমু দিয়ে একটা চকোলেট দাঁত দিয়ে ছিঁড়ে মুখে পড়ে। মৈত্রী হাবিবুর রহমানের পাশে বসে আয়াতকে বলে, আয়াত ভাই তুমি আর হাজার ভাই প্রায়ই একসাথে বাড়িতে আসো, অথচ দুজনে দুই ভার্সিটিতে, কিভাবে? এটা আমাদের ভাইদের সিক্রেট, তোকে কেন বলবো আমি? হ্যাঁ, সহস্র এসে বলে। মৈত্রী তার দিকে চেয়ে ভেঙচি কাটে। সহস্র কাল বিকালে এসেছে আর আয়াত আজ সকালে। মৈত্রী বলল, আগে এটা বলো তুমি আমার পিছু পিছু কেন এলে হাজার ভাই? সহস্র দাঁত কেলিয়ে বলল, ছোট আম্মার হাতে রান্না করা সুস্বাদু খাবার খাইতে। ছোট আম্মা 11টা বাজলো প্রায়, খাইতে দিও কিছু। আয়েশা হেসে বলল, বাড়ছি দাঁড়া। বলেই চলে গেল রান্নাঘরে। মৈত্রী বলল, ছোটাম্মা আমিও খাবো কিন্তু। আয়াত চোখ ছোট ছোট করে বলে, মা সবকিছু আমার জন্য রেখেছে, তোরা দুজনে আমার ভাগে হাত বসাবি? মৈত্রী সহস্র একে অপরের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাই ফাইভ দিল। আয়াত সোফায় কুশন দিয়ে দুজনকে দুটো বাড়ি দিয়ে বলল, যা আজ ফকির খাওয়াবো না, জলদি বের হ। সহস্র কুশন কেড়ে নিয়ে বলল, সে তুই ফকির বল আর মিসকিন বল, ছোট আম্মার হাতের চিংড়ি, গরুর মাংস কষা, ইলিশ মাছের ঝোল না খাই আমি যামই না। আর তুই কি রে, তুই কে? এতদিন পরে বাড়ি ফিরলি, এতদিনের বিরহ ভেঙে। হ্যাঁ, রুমে গিয়ে জ্যাকি ভাবিকে জড়িয়ে টড়িয়ে আদর করবি তা না? শেষ কথাগুলো কানে কানে বলল সহস্র। আয়াত চোখ রাঙায়। হুমা বলে, জোরে বল, আমরাও শুনি। সহস্র আয়াতের কাছ থেকে সরে হুমার মাথায় চাটি মেরে বলল, আগে বড় হ বুবুজান। হ্যাঁ, আর ভাবি যাও আয়াতকে ঘরে নিয়ে, বেচারা একটু ফ্রেশ হয়ে নিক। বলেই আয়াতকে চোখ টিপ দিল। আয়াত সেদিকে গ্রাহ্য না করে রুমে চলে গেল। জ্যোতি তার পিছু পিছু। আরু গিয়ে হাবিবুর রহমানের কোলে বসে। মৈত্রী সহস্রের দিকে চোখ ছোট ছোট করে চেয়ে আরুকে বলে, চিপস দে তো। আরু চিপস চকলেটের পলি লুকিয়ে বলে, দিব না। সহস্র হাবিবুর রহমান হেসে উঠল। মৈত্রী মুখ ফুলিয়ে। হুমা তার জন্যে আনা চিপস চকোলেট আইসক্রিম থেকে মৈত্রীকে একটা চিপস আর বাটি আইসক্রিম দিলে মৈত্রী হাত বাড়িয়ে নিল। সহস্রও হাত পাতল, যদি তাকেও দেয় সে আশায়, কিন্তু হুমা তাকে দিল না। ভাইজান ছোটদের থেকে সদাই খাইতে নাই, খিলাইতে হয়। সহস্র মৈত্রীর হাত থেকে আইসক্রিমের বক্স কেড়ে নিতে নিলে মৈত্রী ঝট করে সরিয়ে নেয়। সহস্র দাঁত কেলিয়ে বলে,
আইসক্রিমটা দে, তোর না ঠান্ডা লাগছে? ভাইকে বলে দেবো কিন্তু। মৈত্রী চিপসটা পিঠের পিছনে লুকিয়ে আইসক্রিমের বক্স খুলে আঙ্গুল ডুবিয়ে সেটা মুখে দিল। বল গিয়ে তাকে ভয় পাই নাকি? বল গিয়ে তাকে ভয় পাই নাকি? সহস্র চুপ করে সোফায় বসে মুখ ফুলিয়ে হুমা আরেকটা আইসক্রিমের বাটি এনে সহস্রকে দিল। সহস্র সেটা নিয়ে মিষ্টি হাসি দিল। আমার লক্ষ্মী বোন, এই জন্যই তো তোকে এত ভালোবাসি। হুমা হাসলো। হাবিবুর রহমান বলল, দুটোই তো ছিল, ওদের দিলে তুই কি খাবে? সহস্র হুমার দিকে চাইলো। হুমা বলল, আমি খাবো না, গলা ব্যথা করছে রাত থেকেই। সহস্র হেসে হুমার গাল টেনে দিয়ে আইসক্রিম খাওয়ায় মনোযোগ দিল। আয়াত রুমে ঢুকে শার্ট খুলে ওয়াশরুমে চলে যায়। জ্যোতি দরজা লাগিয়ে খাটে পা ঝুলিয়ে বসে আয়াতের অপেক্ষায়। আয়াত সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে দেখে জ্যোতি বিছানায় বসে। সে জ্যোতির সামনে দাঁড়ায়। জামাইয়ের বিরহে দেখছি শুকিয়ে কাঠ হয়ে গেছো, খাওয়া দাওয়া করো না নাকি? জ্যোতি জবাব দেয় না, আয়াতের দিকে চেয়ে রয় অবিরল। ধীরে ধীরে চক্ষু যুগল ছলছল করে ওঠে, নাকের পাটা ফুলে ওঠে অষ্টাধর কম্পমান। আয়াত জ্যোতির মনোভাব বুঝতে এগিয়ে আসে। জ্যোতি তার পিঠে হাত রেখে ফুপিয়ে ওঠে। আয়াত শক্ত করে জ্যোতিকে বুকের কাছটাই চেপে ধরে বলে, এভাবে কাঁদলে কিন্তু পরের বার আরো দেরিতে আসবো। জ্যোতি মাথা তুলে ঘাড় উঁচিয়ে চায়। আয়াত তার মুখ আজলাই ভরে সারা মুখ মিষ্টি চুম্বনে ভরিয়ে দিতে থাকে, যেন তীব্র খরার পরে এক পশলা বাড়িধারা ভূমিষ্ঠ হচ্ছে। দীর্ঘ 6 মাসের বিরহের পর কপত কপতি মিষ্টি ভালোবাসায় মেতে উঠেছে। বেলা 11:30। ব্যস্ততম ঢাকা শহরে নীরব কথা একটা সিএনজিতে বসে আছে। সাথে নওরিন, আকাশ ও ফরহাদ। বিথি, রেজা, দীপ্ত, দীপা, সামিয়া ও ডক্টর সাজ্জাদ অন্য সিএনজিতে। সবারই উদ্দেশ্য মির্জাবাড়ি। কথা চুপচাপ বসে। একটু আগেই নীরবার কথা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। কাল রাতেই সব বন্ধু বান্ধব মিলে সিদ্ধান্ত নিয়েছিল। সকালে বন্ধুরাই সব ব্যবস্থা করে। কথাকেও রেডি করাতে চেয়েছিল, সাথে একটা সিম্পল লাল শাড়ি, একটা ওড়না। কিন্তু বিয়ের পরপরই মির্জাবাড়ি যেতে হবে যে। ডক্টর সাজ্জাদ আর তার পরিবার আসার কথা দুপুরেই, তাই আগেই যেতে হবে। আর বিয়ের কথাটা গোপনেই যেহেতু রাখবে, সেহেতু লাল শাড়ি পরে তো আবার যাওয়া যাচ্ছে না। এত সব ঝামেলার মাঝে বিয়ের পর চেঞ্জ করবে কোথায়? তাই সিদ্ধান্ত নিয়েছিল একটা সিম্পল লাল গাউন আছে কথার, সেটাই পরাবে। আর বউ ওড়না বড় করে মাথায় ঘোমটা দিয়ে দিবে। রেডি হয়েও ছিল। রেডি হয়ে রাস্তায় নীরবের সামনে পড়লেই নীরব বলে, বোরকা ছাড়া? ওর সব বান্ধবীরা বিয়ে করতে যাবে আর এই ব্যাটা বোরখার কথা বলছে। তারা কথাকে সুন্দর করে সাজিয়ে এনেছে। হালকা মেকআপ, চোখে কাজল, আইলাইনার, ঠোঁটে টকটকে লিপস্টিক, কানে বড় অ্যান্টিকের ঝুমকো। একদম অপসরা লাগছে তাদের বান্ধবীকে। ভেবেছে দেখেই চোখ আটকে যাবে, অথচ এই ব্যাটা পুরাই নিরামিষ। বিথি হেসে কথার হাত ধরে বলে, নীরব ভাই, বিয়ে হবে ওর, বোরখা পরবে কেন? নীরব কথার দিকে চেয়ে বলল, বিয়েটা বাড়িতে ধুমধামের সাথে হচ্ছে না, কাজই অফিসে হচ্ছে। আর আপনি প্রতিদিন বোরকা পরে নিজেকে হেফাজতে রাখলেন, এরপর হঠাৎ কোনো অনুষ্ঠানে সেজে গুজে নিজেকে সবার সামনে উপস্থাপন করলেন। তাহলে আপনার প্রতিদিন বোরকা নিকা পরার কি মূল্য রইল বলুন? কথা কিছু বলেনি। পুনরায় গিয়ে বোরখা পরে এসেছিল, সাথে সাজও গায়েব। তারা হতাশ হয়ে চেয়েছিল শুধু। নীরব কথার দিকে চাইল। চুপচাপ বসে নজর বাইরে সীমাবদ্ধ। নীরব কিছু বলল না। তার মনটা অস্থির হয়ে আছে। মাকে না জানিয়ে কত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। তার বিয়ে নিয়ে মায়ের অনেক স্বপ্ন ছিল যে। সে দীর্ঘশ্বাস ছাড়ে। এখন এসব ভেবে আর লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে। আর বাবাকে তো সব জানিয়েছে গত রাতেই। তার বাবা রেগে যায়নি, তাকে সাহস দিয়েছে সব ঠিকঠাক হবে। আর মায়ের সাথেও কথা বলে নেবে। বিয়ে পড়ানোর সময়ও তাকে কল করেছিল নীরব। তার ফোনে উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়। সিএনজিতে সবাই চুপচাপ। বিথি, সামিয়া, দীপা ও দীপ্ত, এই 4 জন পিছনে। 3 জনের সিটে 4 জন চাপাচাপি তো হবেই।
চাপাচাপি হতো না যদি না ডক্টর সাজ্জাদ আসতো। কাল রাতে নীরব ডক্টর সাজ্জাদকে ফোন করে আসতে বলে বিয়েতে সাক্ষী হিসেবে। বিথি চঞ্চল মেয়ে, চুপ করে থাকতে পারে না, কথা বলার জন্য আকুপাকু করছে। এই যে মিস্টার সাজু, আপনার কি মন খারাপ? সাজ্জাদ সামনে বসে ড্রাইভারের সাথে। বিথির কথায় পিছনে ফিরে মুচকি হেসে বলে, না তো, কেন মন খারাপ থাকবে? না মানে আপনি কথাকে পছন্দ করেছিলেন বিয়ের জন্য, অথচ কথার বিয়ে নীরব ভাইয়ের সাথে হলো। আপনি আবার উকিল বাবা হয়েছিলেন না? না মানে হবু বউয়ের হবু জামাই থেকে উকিল বাবা হয়ে গেলেন, তা ফিলিংসটা কেমন? ডক্টর সাজ্জাদ মুখটা দুঃখী দুঃখী ভাব করে বলল, তা একটু খারাপ লাগছে, এখন কি করার? বিথি হাসি মুখে বলল, আপনি টেনশন করবেন না, আপনার জন্য আরো একটা পাত্রী আছে। আমাদের আর একটা ফ্রেন্ড আছে না, নওরিন, ওই যে চশমা পরে ভদ্র ভদ্র আলাভোলা, ও তো কথার থেকেও শান্ত। আপনার সাথে সেই মানাবে, দুজনেই চুপচাপ। আহা, বিয়ের জীবনে শান্তি শান্তি। সামিয়া ওর পিঠে একটা আলতো কিল বসালো। বিথি সামিয়ার কানে ফিসফিস করে বলল, তোর কথা বলিনি বলে রাগ করেছিস? আচ্ছা দাঁড়া, বলছি। সামিয়া আর একটা লাগায়। ডক্টর সাজ্জাদ এতক্ষণ নওরিনের কথা ভাবছিল, তারপর মুচকি হেসে বলে, দুজনেই চুপচাপ কেমন বোরিং লাগবে না? আপনি হলে ভালো হবে। লাইফটা একটু টক ঝাল মিষ্টি না হলে কেমন একঘেয়েমি এসে যাবে, তাই না? আপনি রাজি হলে। দীপ্ত, দীপা, সামিয়া, রোজা হেসে উঠল। বিথি রেগে যায়। এই যে মিস্টার সাজু, আপনার ফ্লার্টিং স্কিল না জঘন্য একেবারে। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি, আর তোরা হাসছিস? রেজা বলল, হাসবো না? তোর মতো পিতনি যে বেচারা কপালে আছে তার কপাল পড়লো বলে। আর সেই লোক যদি ডাক্তার সাজ্জাদ হয়, তাহলে বড় ভাই আপনার আত্মার মাগফিরাত কামনা করছি। সাজ্জাদ সহ সবাই হেসে উঠল। বিথি মুখ ফুলিয়ে বসে রইল চুপচাপ। কথা নীরব। সাজ্জাদ ও বাকিরা সবাই কথাদের বাড়ির সামনে একটু আড়ালে দাঁড়িয়ে আছে। ভিতরে যাবে শুধু কথা, নীরব আর ডক্টর সাজ্জাদ। বিথি নীরবকে বলল, নীরব ভাই, অল দ্য বেস্ট। আপনাকে আর কি সাহস দেব? তবে ভুরিভোজ ছাড়া কি বিয়ে হয় বলুন? সব মিটিয়ে ভুরিভোজের ব্যবস্থা করবেন কিন্তু। সবাই হাসলো নীরব বাদে। সে টেনশনে। ভিতরে কি হবে? তাকে যে যোগ্যতা দিয়ে অপমানিত হতে হবে সেটা শিওর। এখন প্রশ্ন হচ্ছে সে কতক্ষণ মাথা ঠান্ডা রাখতে পারে। তারা গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। কথা সাথে থাকায় দারোয়ান কোনো প্রশ্ন ছাড়াই গেট খুলে দিল। বিশাল এরিয়া জুড়ে দোতলা বাংলো। নীরব আশেপাশে দেখলো ফুলের বাগান, সুইমিং পুল, দেওয়ালবিহীন শুধু একটা ছাউনি, যার নিচে বেতের চেয়ার ও টেবিল, পাশেই দোলনা, কিছু গাছগাছালি, আরও কিছু টুকটাক। ওরা তিনজন বাড়ির ভিতরে ঢোকে। বিশাল বড় ড্রয়িং রুম। সুলতান মির্জা দাঁড়িয়ে আছে, হাতে ফোন। কথাকে আসতে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কথা, ফোন বন্ধ কেন তোমার? কখন থেকে ফোন করে যাচ্ছি, আরো সকালে আসার কথা ছিল তোমার। বলতেই নজরে আসে কথার পিছনে সাজ্জাদকে। সাজ্জাদ স্বভাব সুলভ হাসে। পাশে তাকাতেই ইশারা করে। সুলতান মির্জা পাশে চাইলো। চমকে উঠল তিনি। নজর সরিয়ে মেয়ের দিকে চাইলেন। কথা বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে। তখনই উপস্থিত হলো কথার দাদা সালাম মির্জা, চাচা সুলেমান মির্জা। কবিতা ও সাহিত্যের কোলে স্বপ্ন কথাকে দেখে দৌড়ে তার পা জড়িয়ে ধরে কোলে ওঠার বায়না করে। কথা কোলে নেয়। স্বপ্ন গলা জড়িয়ে পিছনে তাকিয়ে সাজ্জাদকে দেখে হাসে। পাশে নীরবের চোখাচোখি হতেই মুখ চুপসে যায়। সালাম মির্জা সাজ্জাদকে বলে, তুমি এখনই? তোমার তো লাঞ্চে আসার কথা ফ্যামিলি সহ, আর পাশেরটাকে তোমার বন্ধু? সাজ্জাদ মাথা নাড়ায়। সালাম কনফিউজড হয়ে যায়। হ্যাঁ বলল নাকি না। তিনি বসতে বললেন দুজনকে, কেউই বসলো না। সাহিত্য কথাকে বলে, পাত্রী পাত্রকে সাথে নিয়ে এসেছে দাদু। কথা পাত্র এত পছন্দ হয়েছে। কথা কিছু বলল না। সে বাবার দিকে চেয়ে সুলতান মির্জা কথাকে বললেন, এই ছেলে এখানে কি করছে? সুলেমান বলল, ভাই তুমি চেনো? খুব ভালো করে চিনি। কথা, উত্তর দাও। নীরব পকেটে হাত গুজে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে, মুখটা বরাবরের মতোই গম্ভীর।
কথা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সালাম মির্জা ছেলেকে বললেন, ঘটনা কি সুলতান? সাহিত্য কবিতার কাছ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কবিতা কাহিনী কি? এটা বলিস না এই লোকটা কথার বয়ফ্রেন্ড। কবিতাও ফিসফিসিয়ে জবাব দেয়, বয়ফ্রেন্ড নয় মিস্টার সাইলেন্ট তো আমার দুলা ভাই। সাহিত্যের কপাল কুঁচকে যায়। সুলতান সুলেমান দুই ভাই বাবাকে যথেষ্ট শ্রদ্ধা করে, তার কথার বিপরীতে টু শব্দ করার সাহস করে না। সুলতান মির্জা বাবার কাছে আর লুকান না। বাবা, তোমার নাতনি এই ছেলেটাকে ভালোবাসে। নীরবের দিকে আঙ্গুল উঁচিয়ে বলে সুলতান। সালাম মির্জা ছেলেটাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে। না, ছেলেটি সুদর্শন সাথে সুপুরুষও বটে। ফিট শরীরে সিনা টানটান করে দাঁড়িয়ে, মুখে গাম্ভীর্য ভাব বিরাজমান। প্রথম দেখায় পছন্দ হওয়ার মতোই। তিনি হেসে বললেন, তো এই কথা? আচ্ছা, ভালো পছন্দ করতেই পারো, কথা আমাকে আগে বলবি তো। আয় পাশে বস। কথা দাদুর পাশে বসে মিনমিনে গলায় বলল, দাদু আসলে। আয় ছেলে, এদিকে আসো। নাম কি তোমার? নীরব এগিয়ে আসে বৃদ্ধার কথায়। তারপর পকেট থেকে হাত বের করে সালাম দিয়ে বলে, আমার নাম নীরব তালুকদার। ভালো তো। বাড়ি কোথায়? বিরানপুর। সালাম সুলতানের দিকে তাকায়। সুলতান মির্জা বাবার মনোভাব বুঝতে পেরে বলে, মতিউর ভাইয়ের ছেলে মাহিদের বড় শ্যালক। সালাম মির্জা অসন্তোষ হলেন, তবে প্রকাশ করলেন না। গ্রাম তার পছন্দ না। কি করো তুমি? বাজারে নিজস্ব জুয়েলারি দোকান আছে, সেখানে বসি। দ্বিধাহীন চিত্তে বলল নীরব। সালাম মির্জা অবাক হয়ে কথার দিকে চাইল। কথা মাথা নিচু করে বসে আছে। তিনি নীরবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলেন, পড়াশোনা? উচ্চ মাধ্যমিক। সালাম মির্জা হেসে উঠল। নীরব শান্ত হয়ে তাদের দিকে চেয়ে। সুলেমান সাহিত্য অবাক, সাথে সাজ্জাত সে জানত না। সালাম মির্জা একটু পর হাসি থামিয়ে সিরিয়াস হয়ে বসে বলল, কথা আর ছেলে পেলি না। সে যাই হোক, এই ছেলেকে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। তোর বিয়েটা সাজ্জাদের সাথে হবে, এটাই ফাইনাল। কথা চোখ মুখ শক্ত করে বলল, দাদু আমি নীরবকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। সুলতান মির্জা মেয়েকে ধমক দিলেন, কথা একটা কথা বলবে না। বাবা যেটা বলবে সেটাই হবে। আর তোমাকেও সাবধান করা হয়েছিল, তুমি শোনোনি। কথা কেঁদে কেঁদে দাদুর হাত ধরে বলে, দাদু আমি তোমাদের সব কথা মেনে নিয়েছি সব সময়, তবে এই কথা মানতে পারবো না। দাদু আমি নীরবকে ভালোবাসি। নীরব একজন ভালো মানুষ, আর সব দিক কি হবে? প্লিজ দাদু। তুমি এখন আবেগে আপ্লুত হয়ে আছো, বাস্তবতা নজরে আসছে না। তুমি একজন ইন্টার্ন ডাক্তার, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছো। তোমার নজরে থাকবে বড় ইঞ্জিনিয়ার, নামি দামি ডাক্তার, অথবা কোনো ওয়েল এডুকেটেড পারসন। অথচ তোমার চয়েস দেখো, এই একটা এইচএসসি পাস ছেলে যে কিনা জুয়েলারি দোকানে বসে। সিরিয়াসলি? তোমার মতো বুদ্ধিমান মেয়ের থেকে এটা আশা করিনি। এখন আবেগ কাজ করছে, কিছুদিন পর আবেগ কেটে গেলে পস্তাতে হবে। শোনোনি, অভাবে আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। ভবিষ্যতে যখন কোথাও বের হবে, লোকে হাজার কথা বলবে, হাসবে, তখন আফসোস করতে হবে। তার থেকে ভালো না এখনই শুধরে নাও নিজেকে। কি আছে এই ছেলের? শুধু সৌন্দর্য ধুয়ে দিয়ে পানি খাবে? যোগ্যতা আছে তার তোমার পাশে দাঁড়ানোর? নীরবের চোয়াল শক্ত হয়ে আছে, রাগে কপালের শিরা ফোলে, হাত মুঠো করে ধরে আছে। কথা নীরবে কাঁদছে। কবিতা বোনের জন্য দুঃখিত বোধ করছে। সুলতান মির্জা এখনো দাঁড়িয়ে আছে। নীরব ছেলেটা তার সামনে দাঁড়িয়ে। সালাম মির্জা কথার হাত ছাড়িয়ে নিয়ে উঠে এসে নীরবের সামনে দাঁড়ায়। খুব শখ না চাঁদ ধরার? নিজের দিকে তাকিয়ে দেখেছো কি যোগ্যতা আছে তোমার? লজ্জা করছে না এখানে দাঁড়িয়ে থাকতে? তা থাকবে কিভাবে? বড়লোক বাড়ির মেয়ের জামাই হওয়ার শখ কিনা? দাদা। নীরবকে থামিয়ে দিয়ে সালাম মির্জা চিল্লিয়ে বলে, দাদা নই তোর, স্যার বল। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। সুলতান, এটাকে এক্ষুনি বের কর। কথা এসে দাদুর সামনে দাঁড়ায়। নীরব তার পিছনে। নীরবের চোখ মুখ লাল হয়ে গেছে। এত অপমান জীবনে কখনো হয়নি। এখন এই বৃদ্ধের জায়গায় অন্য কেউ হলে হয়তো স্থির দাঁড়িয়ে থাকতে পারতো না। কথা চোখের পানি মুছে অনেক কষ্টে গলা দিয়ে শব্দ বের করে, দাদু তুমি এভাবে নীরবকে অপমান করতে পারো না। তোমার কোনো অধিকার নেই তার যোগ্যতা সম্পর্কে কথা বলার। আই রিপিট,
তাকে অপমান করার কোনো অধিকার নেই তোমার। সালাম মির্জা স্তব্ধ। এভাবে কেউ তার মুখের উপর কথা বলেনি। সুলতান মির্জা কথা বলে ধমকে হাত তুলে মারতে উদ্যত হলে কথা পিছিয়ে যায়। নীরবের বুকে ধাক্কা লাগলে নীরব কাঁধ ধরে আগলে নেয়। সুলতান মির্জা থেমে যায়। সালাম মির্জা সোফায় বসে পড়ে। সুলেমান এসে বাবার পাশে বসে। সুলতান মির্জা মেয়ের দিকে চেয়ে নীরবের বাহুতে মাথা নিচু করে কাঁদছে কথা। কথার মা কণিকা এতক্ষণ চুপ ছিল, তবে এবার থাকলো না। ঝট করে এসে কথাকে নীরবের কাছ থেকে টেনে নিয়ে নীরবকে বলে, বেহায়া লোভী ছেলে, বড়লোক মেয়ে দেখেছ আর পেছনে পড়ে ফুসলিয়ে পটিয়ে নিয়েছো। লজ্জা করে না? তোর বাবা মা বুঝে এই শিক্ষা দিয়েছে ছোট লোক? নীরবের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন করার উনি কে? আর ছোট লোক বলল? চোয়াল শক্ত করে গম্ভীর রাগী কণ্ঠে এক প্রকার জোরেই বলল, চাচি যেমন টেনে কথা বলবেন। হ্যাঁ, আমি আপনার মেয়েকে ফুসলিয়ে পটাইনি। আপনার মেয়েই পিছনে পড়েছিল। আমি অনেক বুঝিয়েছি, তিনি বোঝেননি, পাগলামি করে বেরিয়েছে। আমি কখনো প্রশ্রয় দিতাম না তাকে। জানতাম সময় হলে সবাই আমাকেই দোষী বানাবে, কিন্তু কি করব বলুন তো? মোম আর আগুন একসঙ্গে থাকলে মোম গলেই যায়। আমিও গলে গেলাম। অনেকবার সরে আসার চেষ্টা করেছি, বাট আপনার মেয়ের পাগলামি দেখে যেতে মন সায় দেয়নি। আমি লোভী নই, আর হ্যাঁ, আল্লাহর রহমতে আমাদের যথেষ্ট আছে। কারো এক আনার দরকার পড়বে না ইনশাআল্লাহ। আর আমার আব্বা মা যথেষ্ট শিক্ষা দিয়েছেন আমাকে, আর আপনি তাদের ছোট বলে হেই করতে পারেন না। আর হ্যাঁ, কথা দেখতে পাচ্ছেন, এই ভবিষ্যতের কথাই আমি বলতাম। আজ এসেও গেল। এখন কি করবেন আপনি? হ্যাঁ, কথা নীরবের দিকে তাকিয়ে মায়ের হাত থেকে নিজেকে ছুটানোর চেষ্টা করছে। সুলতান মির্জা শান্ত মস্তিষ্কের মানুষ। তিনি শান্ত হয়ে কথাকে বললেন, কথা একটু বাস্তবিক চিন্তা করে দেখো। তুমি আর এই ছেলে একসাথে যায়? আমার কাছে ছেলের বংশ পরম্পরা ম্যাটার করে না। কথায় আছে না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি কথাটা বেশ মানি। তুমি যাকেই নিয়ে আসো আমি মেনে নেব, যদি ছেলে ভালো হয়, তার কর্ম ভালো হয়, ওয়েল এডুকেটেড হয়। আমার জন্য ছেলের সাথে সামঞ্জস্য বিষয় ম্যাটার করবে। আর তুমি এই ছেলেকে ভালোবাসো বলছো, আচ্ছা মানছি। এখন বলো ছেলে কি করে? দোকানে বসে, মেনে নিলাম। পড়াশোনা উচ্চ মাধ্যমিক, সেটাও মেনে নিলাম। কিন্তু গুন্ডামি কি করে মেনে নেব? কোনো বাবাই চাইবে না একজন গুন্ডার সাথে মেয়েকে বিয়ে দিতে। আমি কি করে দেই? কিন্তু বিয়েটা তো অলরেডি হয়ে গেছে। বলেই মুখে হাত দিল ডক্টর সাজ্জাদ। সবার চোখ তাতে নিবদ্ধ। সুলতান মির্জা প্রশ্ন করে, কি বললে তুমি? বিয়ে হয়ে গেছে মানে? সবাই অবাক। সাজ্জাদ নিজেও হতভম্ব। মুখ ফসকে গেল। কিভাবে এখন কি হবে? এই মিস্টার নীরব না আবার থাপ্পড় মেরে বসে? সে আমতা আমতা করে বলল, কই কি বললাম? ও ওই সিফোটাং। বলেই 32 পাটি দেখালো। সুলতান মির্জা তীক্ষ্ণ বুদ্ধিমান, তার চোখ ফাঁকি দেওয়া মুশকিল। তিনি ধরে ফেললেন। কথার দিকে চেয়ে অবাক স্বরে বলল, কথা, তুমি বিয়ে করে নিয়েছো আমাদের অনুমতি ছাড়াই? কথাটা যেন বজ্রপাত ফেলল। নীরব সাজ্জাদের দিকে চেয়ে মুচকি হাসল, তবে সেটা খুবই ক্ষীণ। কারো নজরে এলো না। কথা বাবার দিকে তাকায় না, মাথা নিচু করে স্বীকারোক্তি দেয়, সুলতান ইন্সপেক্টরকে খবর দে, এই ছোট লোককে হাজতে ভরে শ্বশুরবাড়ির জামাই আদর করা, আর কথাকে ঘরে আটকে রাখ। সালাম মির্জা চিল্লিয়ে উঠে হুকুম দেয়। নীরব সালাম মির্জার চোখে তাকিয়ে। কথা চমকে ওঠে। ঝট করে মায়ের হাত ছাড়িয়ে নিয়ে নীরবের সামনে দাঁড়িয়ে তার হাত ধরে দাদাকে উদ্দেশ্য করে বলে, খবরদার দাদু, ভুলে ওই কথা মাথায় আনবে না। আমি যথেষ্ট অ্যাডাল্ট। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো অ্যাবিলিটি আছে আমার। আমি নিজ ইচ্ছায় সজ্ঞানে নীরবের সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি তাকে ভালোবাসি, তার সাথে সারা জীবন থাকতে চাই। ভালোবাসার যোগ্যতা দেখে না, না স্ট্যাটাস দেখে। ভালোবাসা ব্যাস হয়ে যায়। নীরব পিছনে তার খুব ইচ্ছে করছে কথার মুখখানি দেখতে। কথা অবিচল শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে। সুলতান মির্জা কথার সামনে দাঁড়ায়, মুচকি হেসে বলে, ঠিক বলেছ। তুমি তো এখন অ্যাডাল্ট, বড় হয়ে গেছো, নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছ। বাবা মা পরিবার তো এখন পর হয়ে গেছে। স্বামী সংসার নিয়ে সুখে থেকো।
আশা করি নিজের এই সিদ্ধান্তের উপর কখনো আফসোস হবে না। গেট আউট অফ মাই হাউস। শেষের কথাটা চিল্লিয়ে বলে। কথা ভয় পেয়ে নীরবের সাথে লেগে যায়। একটু পরে কথা বাবা বলে সুলতান মির্জার দিকে এগিয়ে যেতে নিলে সুলতান মির্জা সরে গিয়ে বলে, ডোন্ট টাচ মি, জাস্ট গেট আউট। আই সে গেট আউট। কথা দাঁড়িয়ে যায়। সুলতান মির্জার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। সালাম মির্জার মুখ অবয়ব কঠিন। সুলেমান মির্জা বাবার পাশ থেকে উঠে ভাইয়ের কাছে এসে বলে, ভাই, রেগে সিদ্ধান্ত নেবেন না। ছোট মানুষ, ভুল করেছি, বুঝিয়ে নাও। আমার মেয়ের তো দোষ নেই, এই ছেলেটাই সব নষ্টের গোড়া। কণিকা, তোমার মেয়ে কোনো ছোট বাচ্চা নয়, আর তুমি ওকে নিয়ে চলে যাও এখান থেকে। আর এইসব ড্রামা ভালো লাগছে না। কথা দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। নীরব এসে কথার কাঁধ জড়িয়ে সুলতান মির্জার সামনে দাঁড়িয়ে বলে, আপনারা নিজেদের জায়গা থেকে ঠিক। সব বাবা মাই নিজের মেয়ের জন্য বেস্ট অপশন খুঁজে বেড়ায়। আমি কথার জন্য বেস্ট অপশন না, আমি জানি। কিন্তু এই মেয়েটার ভালোবাসা, মায়া, যা বলেন তার সামনে হারাতে বাধ্য হয়েছি আমি হয়তো কথাকে আপনাদের মতো বিলাসী জীবনযাপন দিতে পারবো না, তবে নিজের ছোট্ট নীরে সর্বোচ্চ চেষ্টা করব তাকে সুখী রাখার। ভালো থাকবেন। আমার কথা বা কাজে কষ্ট পেলে দুঃখিত। আপনার মেয়ের নতুন বাড়িতে আপনারা সর্বদাই আমন্ত্রিত। আসি, আসসালামু আলাইকুম। বলেই কথাকে নিয়ে বেরিয়ে আসে। কথা বারবার পিছন ফিরে চায় বাবা মা দাদু চাচার দিকে, তবে তারা মুখ ফিরিয়ে কথা কবিতার দিকে চায়। কবিতা অশ্রুসিক্ত চোখে চেয়ে পাশের সাহিত্যের কোলে স্বপ্ন। কথা সবাইকে এক নজরে দেখে চোখ বুজে নীরবের সাথে পা মেলায়। ঘড়িতে দুপুর 2:30। সূর্য মামা তীব্র তেজেই উঠেছে। বর্ষপঞ্জিতে ফেব্রুয়ারি মাস, ভাষা শহীদদের মাস। এমন সময় না শীত না গরম ভাব বিরাজ করে। দিনে শীতের পোশাক না জড়ালেও রাতে কাঁথা বিনা ঘুমানো মুশকিল। শেষ রাতে শুধু কাঁথাতেও শীত কমে না। অনেকে আছে এমন আবহাওয়ায় কম্বল গায়ে দিয়ে ফুল স্পিডে ফ্যান ছেড়ে নাক ডেকে ঘুমাবে। শতক আজ জলদি এসেছে স্কুল থেকে। তার ক্লাস শেষ আজকের মতো। বিকেলের ব্যাচ দুটো ছুটি ঘোষণা করেছে। বাড়িতে এসে মৈত্রীকে ডাকে, কিন্তু না, মহারানীর খবর নেই। বাড়ি পুরো ফাঁকা, অথচ দরজা চাপিয়ে দেওয়া শুধু। সে আরো কয়েকটা ডাক দিল, না, এলো না। সহস্র কেউ নজরে এলো না। আব্বা মা তো স্কুলে, তাদের ছুটি দেরি আছে। সে রুমে গিয়ে ফ্যান ছেড়ে বিছানায় বসে। আবার ডাক দেয় মৈত্রীকে, সাড়া পায় না। কতক্ষণ বসে থাকার পর দরজায় দেখে মৈত্রী মাথা ঢুকিয়ে উকি দিল। তার দিকে নজর পড়তেই দন্তপাটি দেখালো। তার ভিতরে এসে বলল, কখন এলে? শতকের তার দিকে শান্ত হয়েছে জবাব দিল, বাড়ি এসে কখনো তোকে পাই না। কোথায় থাকা হয়? আমি কিন্তু বাপের বাড়ি যাওয়া চিরদিনের জন্য বন্ধ করে দেব। মৈত্রী মিষ্টি হেসে দূরত্ব কমিয়ে শতকের সামনে এসে দাঁড়ায়। বাপের বাড়ি যায়নি তো। এই হাজার ভাই, হুমা, আয়াত ভাই, জ্যোতি ভাবি সবাই মিলে মুভি দেখছিলাম হাজার ভাইয়ের ল্যাপটপে। তুমি ডেকেছো, শুনতে পাইনি প্রথমে। শতক বিছানায় দুহাত ঠেকিয়ে পিছনে হেলে বলল, উদ্ধার করেছিস? এখন আমার চশমা খুলে টেবিলে রাখ আর শার্ট খুলে দে। মৈত্রী চোখ ছোট ছোট করে শতকের দিকে চেয়ে। শতক ভ্রু উঁচিয়ে ইশারাতে বলে কি? মাথা নেড়ে বোঝায় কিচ্ছু না। বলেই শতকের চশমা রেখে শার্টের বোতামে হাত লাগায়। শতক শান্ত হয়ে তাকেই পর্যবেক্ষণ করছে। সুতি মিষ্টি রঙের শাড়ি, গাঢ় মিষ্টি রঙের কনুই পর্যন্ত হাতার ব্লাউজ, চুল খোপায় বাঁধা, কানে স্বর্ণের ছোট ঝুমকা, নাকে একটু বড় নাকফুল, হাতে চিকন স্বর্ণের বালা। মুখে নেই প্রসাধনীর ছোঁয়া, চোখে কাজল পর্যন্ত দেয়নি। কপালের একপাশে কাটা ও সেলাইয়ের দাগ, এতে তার মুগ্ধতা কমেনি এক আনাও। ভালোবাসার মানুষটির সব কিছুই ভালো লাগে। মুখের ব্রণ, দাগের চিহ্ন, একদম মিষ্টি বউ লাগছে। তার বউ, তার গিন্নি, তার ঘরের রানী। ভাবতেই মন পুলকিত হয়ে উঠল। মৈত্রীর শার্ট খোলার পর শতকের পরনের হাতা কাটা সাদা গেঞ্জিটাও খুলে নিল। নাক কোচকে পায়ের মোজা জোড়াও খুলে দিল। এরপর আলমারি থেকে লুঙ্গি এনে বলে, প্যান্ট চেঞ্জ করো গিয়ে। শতক সোজা হয়ে বসে মৈত্রীর কোমর ছড়িয়ে বুকে মুখ গুজে বলল,
শার্ট গেঞ্জি তো নিজেই খুলে দিলি, প্যান্টটাও খুলে দে। স্বাভাবিক স্বর অথচ তার অস্বাভাবিক কথা শুনে মৈত্রীর চোখ রসগোল্লার ন্যায় রূপ নেয়। চুল মুঠোয় ভরে মাথা সরাতে চাইলেও পারে না। শতক বাঁধন শক্ত করে মাথা উঁচিয়ে মৈত্রীর দিকে চায়। মৈত্রী কটমট করে বলে, মুখে কিচ্ছু আটকায় না, আশ্চর্য। শতক হেসে বলে, ঘরের বিবির গাছে কিসের রাখ ঢাক? তাই না, নিজের কাজ নিজে করো, আমি ঠান্ডা পানি আনি তোমার জন্য। বলেই শতককে ছাড়িয়ে বাইরে যায়। শতক লুঙ্গি হাতে নিয়ে সোফায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে পুনরায় বিছানায় বসে। ততক্ষণে মৈত্রীও চলে আসে পানির জগ ও একটা প্লেট নিয়ে। মৈত্রী সেগুলো টেবিলে রেখে বলে, প্যান্ট চেঞ্জ করলে না তো? মুখ ভেজা তো মুছতে পারোনি? বলেই আঁচল দিয়ে মুখটি যত্ন সহকারে মুছে দিল। শতক মৈত্রীর দিকে শান্ত চোখে চেয়ে মৈত্রী গ্লাসে পানি ঢেলে শতককে দিল। পানি খেয়ে নিয়ে খাবারটা শেষ করো জলদি। বলেই দরজাটা লাগিয়ে দেয়। শতক পানি পান করে গ্লাস টেবিলে রাখে। মৈত্রী প্লেটের দিকে ইশারা করে বলে, খাও। শতক কিছু না বলে মুচকি হাসল। মৈত্রী কিছুক্ষণ শতকের হাসি দেখে হাত ধুয়ে ভাত মাখালো। বড় গলদা চিংড়ি মাছ পেঁয়াজ কুচি দিয়ে ঝাল ঝাল করে রেঁধেছে ছোট মা। শতকের পছন্দ বলে সকালে খেয়ে দিয়ে শতকের জন্যেও নিয়ে এসেছে অল্প, সেটাই দিয়েছে ভাতের উপরে। লোকমা বাড়িয়ে শতকের মুখের সামনে ধরে বলে, তোমার কি শরীর খারাপ করছে? এমন ঝিমিয়ে আছো কেন? শতক মুখে পুড়ে নিল লোকমা। চিবোতে চিবোতে জবাব দিল, আই এম ফাইন। মৈত্রী বিশ্বাস করলো না খুব একটা। দাঁড়িয়ে সবটুকু ভাত খাইয়ে পানি দিল। শতক পানি পান করলে মৈত্রী এটো প্লেটে হাত ধুয়ে পানি দিয়ে শতকের মুখ মুছে দিল। প্লেট গ্লাস টেবিলে রেখে আঁচলে মুখ মুছে নিজেও হাত মুছে নিয়ে কপালে গলায় হাত রেখে বলল, জ্বর টর তো নাই, কি হয়েছে কিছু বলবা? শতক হেসে তার কাঁধে হাত রেখে কিছু সময় মৈত্রীর চোখে চেয়ে থাকে। মৈত্রী ভ্রু উঁচিয়ে জানতে চায়। শতক অপলক চেয়েই থাকে। মৈত্রী তার গালে হাত রেখে গালে ও কপালে চুমু দিয়ে বলে, এমন চুপ করে আছো কেন? ভালো লাগে না এমন। শতক চোখ বন্ধ করে ব্যক্তিগত নারীর স্পর্শ অনুভব করছিল। তার উদ্বিগ্ন ভগ্ন কণ্ঠ কানে বাজতেই চোখ খোলা তার দিকে চায়। কাঁধে রাখা হাত চেপে কাছে এনে নিচের দিকে এনে কাঁধের আঁচল ফেলে দেয় মৈত্রী। বলেই আঁচল তুলতে নিলেই শতক তাকে জড়িয়ে বিছানায় ফেলে তার উপর সম্পূর্ণ ভর ছেড়ে গলায় কয়েকটা চুমু দিয়ে তার ছোট বুকে মাথা রেখে পিঠের নিচে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে চোখ বন্ধ করে বলল, মৈত্রী কিছু করবো না, শুধু ঘুমাবো আমি, আর তুই কোথাও যাবি না। সে এক হাত চুলের ভাঁজে দিয়ে অপর হাতে পিঠ বুলিয়ে দেয়। শতক মৈত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন পালিয়ে যাবে। মৈত্রী হাঁসফাঁস করে, দম বন্ধ বন্ধ লাগছে, এত শক্ত করে ধরে হাড্ডি গুটি না গুড়িয়ে যায়। যাবো না কোথাও, একটু আস্তে ধরো। যাতে আমার ঘুম গাঢ় হলেই পালিয়ে যেতে পারিস, তাই না? শতক বন্ধন আর একটু দৃঢ় করে। আল্লাহ, এই শতক ভাই যাবো না বলছি তো, দম বন্ধ লাগছে। শতক বাঁধন ঢিলে করে দিল। মৈত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলে। শতকের মাথায় হাত বুলিয়ে চুল হালকা করে টেনে দিতে থাকে। শতক যেন আরাম পেল। চোখ বুজে নিতেই অল্প ব্যবধানে ঘুমিয়ে পড়ল। সে খুবই ঘুম কাতুরে কিনা। মৈত্রী হেসে আরো বেশ কিছু সময় সেভাবেই চুল টেনে দিল। নিজেও ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, ব্যর্থ হয় সাথে বোরও। শতকের সন্দেহ শঙ্কাকে চিতিয়ে তাকে সরিয়ে উঠে পড়ে। শুধু উঠলই না, সাথে একটা ভয়ঙ্কর কাজ করতে হাঁপ ছেড়ে রুম থেকে বের হলো। ব্যস্ততম রেস্টুরেন্টে ভুরিভোজের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই রেজা, ফরহাদ, বিথি সকলে সেই ভুরিভোজে ব্যস্ত। যে যার পছন্দ অনুসারে অর্ডার করেছে। নীরব তাদের বলেছে, তোমাদের যা খুশি যত খুশি অর্ডার দাও, বিল আমিই পরিশোধ করব। তবে হ্যাঁ, খাবার কিন্তু অপচয় করবে না। সকলের খুশি দেখে কে, এরকম ট্রিট কয়জন দেয়। এখন পেয়েছে একদম লুফে নিয়েছে। কথা কিছু অর্ডার করেনি,
সে টুকটাক কথা বলছে সবার সাথে, তবে তার মনের ভিতর কি চলছে একটু হলেও আন্দাজ করা যায়। নীরব কথাও তার জন্য মোরগ পোলাও অর্ডার করে, কথা কিছু বলে না। অর্ডারকৃত খাবার এলে কথা দীর্ঘশ্বাস ফেলে। খাবার তার গলা দিয়ে নামবে না। কি করে খাবে সে? এত কিছু হয়ে গেল এই অল্প সময়ের ব্যবধানে। অবাক হয়নি সে, ভেবেছিল এমন কিছুই হবে আর তাই হলো। সে জানতো তার পরিবার মেনে নেবে না, তবুও নিজেকে কখনো আটকে রাখতে পারে না। আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে? কথার সাথেও এমনটাই হয়েছে। আশঙ্কা জেনেও নিজেকে সরাতে পারেনি, বারংবার নিজেকে বুঝিয়েছে। বেহায়া মনটা বোঝেইনি। খাওয়া শুরু করো, আর খাবার নষ্ট করা ভালো না, সবটুকু শেষ করবে। কথা চমকে নীরবের দিকে চাই। তুমি বললো না তাকে? এতদিন তো আপনি বলেই এসেছে, হঠাৎ তুমি? বেথি চামচ দিয়ে ফ্রাইড রাইস মুখে পুরে বলে, বাহ, বিয়ে অবধি আপনি, বিয়ের পর তুমি, সো সুইট। কথা কষ্টের মাঝেও মুচকি হাসে। একটু ভালো লাগছে কি? নীরব বলে, বিয়ের আগ অবধি সে আমার ছিল না, এখন সে সম্পূর্ণ আমার। এখন আপনি থেকে তুমিতে কি আসা যায়? সবাই ও হো বলে চিল্লিয়ে উঠল। নীরব হাসলো খানিক, কথা লজ্জা পেয়ে যায় খানিকটা। আশেপাশের টেবিলের কেউ কেউ তাদের হুল্লোড় শুনে তাদের দিকে বিরক্ত হয়, কেউ তাদের আনন্দ দেখে খুশি হয়। খাওয়া শেষে সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। রাস্তার পাশে ফুটপাত ধরে হাঁটতে থাকে। একটা দোকান থেকে কোকা কোলাও কিছু আইসক্রিম কিনে নেয়। পেট পুড়ে খাওয়া দাওয়ায় শেষে ঠান্ডা না হলে চলে। সবাই টুকটাক হাসি ঠাট্টায় মজে আছে, তবে নীরব কথাও নওরিন চুপচাপ। রেজা সেটা লক্ষ্য করে বলে, আরে ভাই চিল। মা বাবা সবচেয়ে বেশি সন্তানদেরই ভালোবাসে। এখন অভিমানে মুখ ফিরিয়ে নিলেও পরে বুকে টেনে নিতে দেরি করবে না। আর বছর না গড়াতেই যদি নাতে নাতনি ধরিয়ে দিতে পারেন তাহলে তো জ্যাকপট। আকাশ মনে পড়ার ভঙ্গিতে বলে, নাতি নাতনির থেকে মনে পড়লো নীরব ভাই বিয়ে হলো, খাওয়া দাওয়া হলো, বাকি রইল বাসর। চিন্তা করবেন না, সেই ব্যবস্থা হয়ে যাবে। কথা চোখ রাঙায় বন্ধুদের। বন্ধুরা থোড়াই ভয় পেল। কিছু বলতে নিলে নীরব বলে ওঠে, কিছু করতে হবে না, অনেক করেছে তোমরা, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। বাড়ি ফিরবো আমরা, আর কথার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে আসুন আপনাদের ভাড়া বাসা থেকে। সন্ধ্যার বাসেই চলে যাব আমরা। কথা কিছু বলবে এর আগে নওরিন বলে ওঠে, ও এখন কিভাবে যাবে? কলেজ আছে আমাদের, এখন মিস দেওয়া যাবে না। নীরব কথার দিকে চাই। কথাও প্রশ্নবোধক চোখে চেয়ে নীরব কথাকে বলে, কিছুদিন সমস্যা হবে, হলেও কিছু করার নেই। আব্বা বাড়ি যেতে বলেছে তোমায় নিয়ে। কথা মাথা নাড়ল, যাবে সে। নওরিন একটু বিরক্ত হলো। কথা ও নওরিন রিক্সা নিয়ে বাড়ি চলে যায়। নীরব ও রেজা ফরহাদদের সাথে তাদের চিলেকোঠায় যায়। ব্যাগটা যে সেখানে গোধূলি লগ্ন। বকুল গাছের বনে পাখির কিচিরমিচির ধ্বনিতে মুখরিত হয়ে আছে আশেপাশে, সাথে সদ্য ফোটা বকুল ফুলের ঘ্রাণ বাতাসের সাথে ছড়িয়ে আশেপাশে সুগন্ধি ছড়াচ্ছে। সূর্য হেলে পড়াই লালিমা ঘিরে রেখেছে অম্বরে। হালকা মেঘ কালো লালচে বর্ণে ধারণ করেছে, যেন ভাটায় আগুন প্রজ্বলিত, আর আগুনের লেলিহান শিখা ধোয়া সহ পুষ্পস্তবকের মতো ছড়িয়ে পড়ছে। সব মিলিয়ে মনোমুগ্ধকর আবহাওয়া। শতকের ঘুম আস্তে আস্তে কেটে যায়। পাখির কিচিরমিচির, বাতাসের সাথে ভেসে আসা বকুল ফুলের মিষ্টি ঘ্রাণ নাসারন্ধ্রে এসে বাড়ি খাচ্ছে। আশেপাশে হাতড়িয়ে মৈত্রীকে খোঁজে, না পেয়ে বুঝতে বাকি রইল না মেয়েটা চলে গেছে। সে বিরক্ত হয়, উঠে বসে ব্যালকনিতে তাকায় পাখির কিচিরমিচির শব্দ, যেন তারা ঝগড়া করছে একে অপরের সাথে। শতক মুচকি হাসে, বিছানা থেকে নিচে পা নামিয়ে দাঁড়ায়। সোফার হাতলের উপর প্যান্ট দেখে ভ্রু কুঁচকে যায়। এটা তো তার পরনে ছিল। নিচে তাকাতেই চোখ কপালে, প্যান্ট নেই পরনে। গায়ে কাপড় বলতে শুধু আন্ডারওয়্যার। শতক দুহাতে মুখ ঢেকে ভাবতে থাকে প্যান্ট ওখানে কিভাবে। মৈত্রীর কথা মাথাতে আসতেই প্যান্টের পাশে পড়ে থাকা লুঙ্গিটা নিয়ে পরে নেয়।
আশ্চর্য, সে তো তখন মজা করে বলেছিল, তাই বলে সত্যি করবে? লজ্জায় তার মাথা কাটা যাবার উপক্রম। আরজুদের বাড়ির উঠোনে মুরগি সহ মুরগির ছোট ছোট বাচ্চা চেউ চেউ করছে। 18টা বাচ্চা মা মুরগিকে ঘিরে রেখেছে। কয়েকটা মায়ের পিঠে উঠছে, আবার ঠাস করে পড়ে যাচ্ছে। মা মুরগি কক কক করে পাখা ফইরা ফুইলা সতর্ক ভঙ্গিতে বসে। কেউ না বাচ্চাগুলোকে ধরে। খাদিজা তাদের খুদ খেতে দিয়েছে। আরও পাশে টুল নিয়ে বসে দু গালে হাত দিয়ে পিটপিট করে তাকিয়ে। কি সুন্দর দেখতে বাচ্চাগুলো, কতগুলো কালো, কতগুলো সোনালি, আর কতগুলো মেশালো রঙের। দেখতে কিউট আর কি সুন্দর চ্যাও চ্যাও করছে। আরুর হাতে নিয়ে আদর করতে মন চাইছে। মাকে বলাই মা বারণ করে, তবুও বারণ শুনে ধরতে গিয়েছিল একবার। কক 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 করে কেমন গর্জে উঠেছিল। সে ভয়ে দৌড়ে মা বলে চিৎকার দিয়েছিল। খাদিজা এসে ছট করে কোলে তুলে নেয়। এতে ঠোক দিতে পারেনি। মুরগিটা তাতে শান্ত হয়নি। দু একবার লাফ দিয়েছিল তাতে ঠোকরাতে। এতে আরো ঢের শিক্ষা হয়েছে। এখন চুপ করে একটু ফাঁকে বসে মুরগির বাচ্চা দেখছে। মায়েরা এরকমই হয়। মুরগিটা তার বাচ্চাকে সুরক্ষা নিশ্চিত করতে বাচ্চার আশেপাশে কাউকে ঘেঁষতে দেয় না। কেউ ঘেঁষলে তাকে নানি স্মরণ করিয়ে দেয়। এরই মধ্যে টিনের গেট ফাঁক করে মাহিত সহস্র ঢোকে। আরও তাদের দিকে এক পলক চেয়ে আবার বাচ্চাগুলোকে ঘুরতে থাকে। সহস্র আরুকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে বলে, আরে আমার একমাত্র ছোট বউ, এভাবে গালে হাত দিয়ে বসে আসো কিল্লাই কম। আরে তোর জামাই তো এখনো জিন্দা আছে নাকি? মাহিত সহস্রের মাথায় গাঁটটা মেরে বাজারের ব্যাগ নিয়ে বারান্দায় রেখে আসে। মতিউর রহমান দোকানের জন্য মাল কিনতে শহরে গেছে, তাই বাজার মাহিদের করতে হয়েছে, নয়তো বাড়ির বাজার ঘাট সব মতিউর রহমান নিজ হাতে করতে পছন্দ করে। কখনো কখনো দুই ভাইয়ের জন্যেও বাজার করে আনে। মাহিদ ব্যাগ রেখে আরুকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলে, আমার ছোট বোনটা ফুলাই আছে কেন? মা বকা দিয়েছে? আরু মাথা নাড়ে, বকা দেয়নি। মুরগির বাচ্চার দিকে আঙ্গুল তাক করে বলে, বাবুগুলোকে আদর করতে মন চাইছে। সহস্র বলে, এত বড় একটা জামাই থাকতে তোর মুরগির পিচ্ছি বাচ্চা করে আদর করবার মন চাইবো? হ্যাঁ হায় রে, এত দুঃখ কই রাখবো আমি? হাজার, আজ তোর ভাগ্নি পরীক্ষা নেব। তুই যদি বিনা খাইলে একটা মুরগির বাচ্চা ওখান থেকে আনতে পারোস তো তোর সাথে বন্দিয়া দিতাম, নইলে আর জীবনে আরো কে বউ বলে ডাকবি না। শয়তানি হাসি দিয়ে মাহিদ বলে। আরুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। সহস্রের মুখ ভোতা হয়ে যায়। ভাই, এর থেকে ভালো আমি সারা জীবন সিঙ্গেলই থাকুম, বউয়ের দরকার নাই। তা ওই মুরগির মায়ের পিছনে লাগতে যাবো না। ন্যাংটাকালে অনেক আদর খাইছি ওদের, আর চাই না, মাফ করো। এরই মধ্যে মৈত্রী এসে ভিতরে ঢোকে। সহস্রের কথার পিঠে জবাব দেয়, কিসের আদর খাইছো? মুরগির বাচ্চার মায়ের? বলেই খিলখিলিয়ে হেসে উঠল। সাথে যোগ দিল আরু ও মাহিদ। সহস্র বলল, এই শালি, এই তুই এইখানে কি করস? শ্বশুরবাড়ি ভালো লাগে না? মৈত্রী কটমট করে বলল, না লাগে না। ওইখানে দজ্জাল একটা দেবর আছে না, সারাক্ষণ হাড় মাংস জ্বালিয়ে খায়। সহস্র ভেঙচি কেটে বলল, তার ঘাড়ে কয় মাথা যে তোর হাড় মাংস জ্বালায় খায়? মৈত্রী কিছু বলল না। সহস্র গিয়ে বারান্দায় বসে। মাহিদ পকেট থেকে দুটো 20 টাকার ডেয়ারি মিল্ক বের করে একটা আরুকে দিয়ে অপরটা মৈত্রীর দিকে বাড়ালে আরু কেড়ে নিয়ে বলে, আমার ভাই আমার চকলেট। আরু ভাই তোর একার না, আমারও, তাই আমার ভাগেটা দে। এমনিতেও আমি না থাকলে সবগুলো তো তোর পেটেই যায়। দিব না, তোমার জামাইকে বলো কিনে দেবে তোমায়। সহস্র মাহিদ হেসে উঠল। সহস্র হাসতে হাসতে বলল, এই না হলে আমার পিচ্ছি বউ। সাব্বাস, বউ মিঠুর মুখে ঝামা ঘষে দিছস। মৈত্রী চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা বলবো নি, তুই আবার আমার জামাইয়ের থেকে চাস? দেব পিঠের ওপর দিয়ে। আরো হেসে বলল, তোমার জামাইয়ের থেকে নেব না তো, আমার শত পাইয়ের থেকে নেব। খাদিজা বেগম মুরগিকে খাবার দিয়ে গোয়াল ঘরে গিয়েছিল গাই দুটোকে খাবার দিতে।
গোয়াল ঘর থেকে সবার কথাই শুনতে পায় সে। আরুর কথা শুনে হেসে বেরিয়ে এসে বলে, এত কথা কই থেকে শিখলি, এত পাকনা বুড়ি? মাহিদ মাকে দেখে বলে, বান্দায় বাজারে ব্যাগ আছে, আর আব্বা ফোন দিচ্ছিল। কত দূর? আসলো বলে। মৈত্রীর কিছু মনে পড়াই বলে, ইস আমার রান্না চড়াইতে হইব। মা আমি গেলাম। আর হাজার ভাই তোমার মেজম্মা ডাকতেছে। বলেই চলে গেল। মাহিদ আরুকে নামিয়ে ঘরে যায়। ঝর্ণা কোথায়? নিজের রুমে ঢুকে অন্ধকার দেখে আলো জ্বালাতেই বিছানায় নজর যায়। বোকা রানী ঘুমে আচ্ছন্ন। সে বিছানার ধারে আসতেই ঝর্ণা চোখ খোলে। মাহিদ হেসে বলল, ইস, ভাঙিয়ে দিলাম ঘুমটা। ভালো হয়েছে, ওঠো। এই অবেলায় ঘুম? মাগরিবের আজান দিল বলে। ঝর্ণা আড়াবোড়া ভেঙে উঠে বসে হাই তুলতে তুলতে জবাব দেয়, হঠাৎ চোখ লেগে গেল। মাহিদ এগিয়ে এসে ঝর্ণার কপালে গলায় হাত রেখে তাপমাত্রা পরীক্ষা করে বলে, গা তো গরম না? শরীর খারাপ লাগছে? ঝর্ণা হেসে তার গলা জড়িয়ে বিছানায় বসিয়ে তার কোলে মাথা রেখে বলে, ঠিক আছি, শুধু ঘুম পায়। মনে হয় দিনরাত শুধু ঘুমিয়ে থাকি। মাহিদ মাথায় হাত বুলিয়ে বলে, এখন আর শুয়ে থাকো না। মা বলে সাঁঝবেলা শুয়ে থাকতে নেই। আর তোমার জন্য আচার এনেছি। একসময় মেয়েরা তো আচার খেতে ভালোবাসে।